আমি ডাক্তারের রূপ নিয়ে আপাকে জিজ্ঞেস করলাম, তোমার কোথায় ব্যথা? আপা বলল, আমার কোমরে মাথায় ব্যথা। আমি আপাকে বললাম, আপা তোমার সকল ব্যথা ভালো হয়ে যাবে যদি তুমি আমার কথায় রাজি থাকো। আপা বলল, কি কথা? আমি বললাম, তোমার হাঁটুতে বা কোমরে একটা ঔষধ দিয়ে মালিশ করলে ভালো হয়ে যাবে, আর সেই মালিশটা আমার কাছে আছে। আপা বলল, আমি তো ব্যথামুক্ত হতে চাই। আমি আপাকে বললাম, তাহলে তুমি সোজা হয়ে শুয়ে পড়ো। তারপর আমি মালিশের নামে আপাকে সারারাত ধরে যা করেছিলাম তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে আসল ঘটনাটি বলি। আপাকে চাকরির জন্য পাশের জেলায় গিয়েছিলাম। পাশের জেলা বলতে যে আহামারি দূর তা কিন্তু নয়, বাসে 1 ঘন্টার রাস্তা। সেখান থেকে ভ্যানে আর 10 মিনিট। গ্রামটা আমার পরিচিত, নামেদিও আগে কখনো যায়নি। তবে যাওয়ার আগে বাড়ি থেকে শুনে গিয়েছিলাম ওই গ্রামে আমাদের এক আত্মীয়ের বাড়ি, চাচা বাবার মাস্তুতো ভাই। ঘনিষ্ঠ কিন্তু দীর্ঘদিন যোগাযোগ নেই। ওই চাচাকে আমি দেখেছি, কিন্তু কখনো তাদের বাড়িতে যাওয়া হয়নি। ফেরার পথেই বিপত্তিটা ঘটল। বিপত্তি না বলে সৌভাগ্য বললেই বোধহয় ভালো হতো। দুপুরের প্রচণ্ড রোদে ভ্যানে করে ফিরছিলাম। গ্রামের রাস্তা যদিও কাঁচা রাস্তা, ফাঁকা ফাঁকা বাড়ি পড়ছিল, কিন্তু বিধি বাম কিছু দূর আসার পর ভ্যানের চাকা পাংচার। চোখে সরিষার ফুল দেখলাম। যদিও রাস্তার বেশি দূরের নয়, কিন্তু হাঁটা তো আমার পক্ষে সম্ভব নয়। ভ্যানওয়ালা বিরস মুখে বলল, ভাইজান ভাড়া দেওয়া লাগবে না। ক্লান্ত ঘামে ভেজা মুখটা দেখে মায়ে লাগল, ভাড়ার চেয়ে বেশি দিলাম। কিন্তু আমি এখন কি করি? গ্রামের প্রায় মাঝামাঝি কোনো দোকানও আশেপাশে চোখে পড়ছে না। ভ্যানওয়ালা এখনো দাঁড়িয়ে আছে। তাকে বললাম চলে যেতে। সে যেতে যেতে বলল, অপেক্ষা করতে। ভ্যান অবশ্যই পাওয়া যাবে। আমি অপেক্ষা করতে লাগলাম ভ্যানের জন্য। কিন্তু কপালে থাকলে ঠেকাই কে? বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বিরক্তিভরা মন নিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। বেশ অনেকক্ষণ ধরে হেঁটে চলেছি। টপটপ করে ঘাম ঝরছে গা দিয়ে। গ্রামের প্রায় শেষ মাথায় এসে গেছি। কোনো ভ্যানওয়ালার দেখা হয়নি এখনো পর্যন্ত। তেষ্টায় ছাতি প্রায় ফেটে যাচ্ছে। আরও খানিকটা আসলাম, আর মাত্র 3টা বাড়ি সামনে। চৈত্রের দুপুরের প্রচণ্ড রোদ, মাটি যেন গলছে। হাঁটতে পারছি না। যা থাকে কপালে পানি না খেলে টিকা যাবে না ভেবে একটু দাঁড়িয়ে বাড়ি 3টার দিকে তাকালাম। প্রথমটা পাঁচিল দিয়ে ঘেরা, পরেরটা কুডে ঘর মতো, তার পরেরটা রাস্তা থেকে বেশ একটু দূরে। নতুন একটা বাড়ি, বাঁশের চটা দিয়ে ঘেরা। বট বাড়িটায় যাওয়াই উচিত হবে মনে করে আস্তে করে গেট ঠেলে ঢুকলাম। সবাই আমাকে দেখে, বাড়ির বাচ্চাসহ সবাই চমকে উঠে। আমাকে দেখেও উঠল। উঠানে এক পৌরা মাছ কুটছে। সামনে রান্নাঘরের বারান্দায় 3 সুন্দরী মহিলা রান্না করছে, বাড়িতে ছোট ছোট বাচ্চা ভর্তি। গ্রামের পরিবেশের সাথে একটু শহরের ফ্যাশন। অত্যন্ত সুন্দরী মহিলাগুলো, যদিও বয়স হয়েছে কিন্তু এখনো লাবণ্যময়ী। খোকা, কাউকে খুঁজছো? প্রশ্নের সম্বিত ফিরে পেলাম, জি, একটু পানি খাব? একজন বউ উঠে আসো। সামনের টিউবওয়েল থেকে পানি আনা। ইতিমধ্যে বাড়ির ছেলেরা বুঝতে পেরেছে বাড়িতে কেউ এসেছে, একটা চেয়ারও পেয়ে গেলাম। জীবনটা আবার পানি পেয়ে সতেজ হয়ে উঠেছে। মাছ কুটতে কুটতে মহিলা জিজ্ঞাসা করলেন, বাড়ি কোথায়? কিছু বললাম না। কোনো আগ্রহ দেখলাম না, এবার উঠতে হয় ভেবে উঠে দাঁড়ালাম। ও কি খোকা, উঠস কেন? দুপুরবেলা বাড়িতে মেহমান আসলে না খেয়ে যেতে নেই। এটাই আসলে বাঙালিদের প্রধান ঐতিহ্য। বাড়িতে মেহমান আসলে তাকে সমাদর করা, আপ্যায়ন করা। না, তার দরকার নেই। বললাম বটে, কিন্তু কেন যেন ক্ষিধা নয়। মহিলার দেবীর মতো চেহারায় আমাকে অনেকটা মায়ে আটকা পড়ে গেলাম। বাড়ির ছেলেদেরকে তার মা বললেন আমাকে বাড়ির ভেতরে নিয়ে যেতে। বাধ্য হয়ে গেলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, 10 মিনিটের মধ্যেই ভাত চলে আসো। এতক্ষণ একা বসে বোর ফিল করছিলাম, কিন্তু যেই তাকে দেখলাম, ক্লান্তি আর বোর যেন এক নিমেষে উধাও হয়ে গেল। খুব সুন্দর দেখাচ্ছে তাকে। বোধহয় মুখে কিছু ক্রিম মেখে এসেছে। অপূর্ব সুন্দর দেখতে। শ্রদ্ধা করার মতো চেহারা। কিন্তু একটু গভীরভাবে দেখলে শ্রদ্ধার সাথে সাথে অন্য কিছু করতেও ইচ্ছা করবে। সুন্দরী বাঙালি মায়েদের মতো। আমি ভাত খাওয়া শুরু করলাম। তোমাদের ওখানে আমার এক দেওরের বাড়ি আছে। কথা শুনে আবার তাকালাম। নাম কি? আমার প্রশ্নের উত্তর দিতে দিতে তরকারি এগিয়ে দিচ্ছিলেন তিনি। নামটা শুনে চমকে উঠলাম। আমার বাবার নাম বললেন। আমি কিছুই বললাম না, কিছুই চুপচাপ শুনতে লাগলাম।
চিনি কিনা জিজ্ঞাসা করল। হ্যাঁ বোধক মাথা নাড়ালাম। পাঠকরা বিরক্ত হচ্ছেন বোধহয়। বিরক্ত করার জন্য দুঃখিত। হঠাৎ করে পাওয়া এই আত্মীয় বাড়ি আর আত্মীয়ের পরিচয় দেওয়ার কারণ শুধু একটাই, তার মেয়ের চেহারাটা অনেক সুন্দর। যাই হোক, কিছুক্ষণ পরে চাচাও বাড়িতে আসলেন। খাওয়া দাওয়া শেষে বিশ্রাম, কিন্তু যেহেতু আমার সময় কম তাই চাচি আমাকে তার খাওয়া বন্ধ রেখে এগিয়ে দিতে আসলেন। ওই সামনের বড় বাড়িটা তোমার বড় আপাদের। ইতিমধ্যে জেনে গেছি আমার এই চাচির 4 ছেলে আর 2 মেয়ে। বড় মেয়েটার বাড়ি ওইটা। চল দেখা করে আসি। কোনো ছোটবেলায় তোমাকে দেখেছে। চাচির সাথে থাকতে কেমন যেন মায়া অনুভব করছিলাম। পৌঁছে গেলাম চাচির অল্প বয়সী ঘরে। অপরূপ সুন্দর এক মেয়ে। কোনো ছোটবেলায় তোকে দেখেছি। আসিস না কেন ভাই? আমরা তো পর আগে চাচা মাঝে মধ্যে আসত। এখন তাও আসে না। রক্তের সম্পর্ক কি ভোলা যায়? একনাগাড়ে বলে চলেছে আপা। আমাকে পেয়ে যেন তার কথা ফুরাচ্ছে না। ও খোকন, দেখ কে এসেছে। বছর 20-এর এক ছেলে বেরিয়ে আসল ঘর থেকে। পরিচয় হল আপার ছেলে। ছোট নয়, 7 বছরের আরও একটা ছেলে আছে। তাকে দেখলাম না। শুনলাম স্কুলে গেছে। আরও অনেক কিছু শুনলাম। চাচি ইতিমধ্যে চলে গেছে। সেজন্য বোধহয় তাদের প্রতি আমার মায়া সবসময় বেশি। আর এমন মেয়ে দেখলেই জীবনের একটা কঠিন সিদ্ধান্ত নিলাম, আমার একটা কিছু করতে হবে। আমি তো লোভ সামলাতে পারছি না। বাস্তব উদাহরণ আমার সামনে। আবার খেতে ভাত খেতে হলো। পেট ভরা, কিন্তু এমন সুন্দর কেউ রেঁধেছে ভাবতে বেশি করেই ভাত খেলাম। খাবারটা অনেক স্বাদ ছিল। যেমন উনি সুন্দর তেমন তার হাতের রান্না করা খাবার। অনেকে গল্প শুনলাম, ছোটবেলায় আমি কেমন ছিলাম, আপার কাছ থেকে যেতে চাইতাম না, ইত্যাদি ইত্যাদি। তবে সবচেয়ে মনোমুগ্ধকর যে কথাটা শুনলাম সেটা হলো, আপার বয়স যখন 14 তখন তার বিয়ে হয়েছিল। পরের বছর ছেলে, তারপরেরটা অনেক আসার পর দুলাভাই বিদেশ গেছে। 2 বছর আগে একবার বাড়ি যদিও এসেছিল, কিন্তু 1 মাসের বেশি থাকতে পারেনি। বড় ছেলেটাও বিদেশ ছিল, কিন্তু কি কারণে যেন বাড়িতে চলে এসেছে 3 মাস পরে। আবার যাবে। সমস্যা হচ্ছে তাই নিয়ে আমার কোনো যোগাযোগ আছে কিনা দালালদের সাথে, ইত্যাদি ইত্যাদি। কথা যেন শেষ হয় না আপার। কিন্তু আমার মনে তখন বইছে অন্য ঝড়। এত সুন্দরী মহিলার স্বামী আজ 7 বছর বিদেশে। উনি একা একা কিভাবে সময় পার করে ভাবতে লাগলাম। আপা বলতে লাগলেন, তারপরে আবার ছেলে নিয়ে বিপদে আছে, সহজ টার্গেট। কিন্তু কিছুক্ষণ পরেই আমার ভুল ভাঙল। মেয়েদের চোখ জহুরির চোখ। আমি তার ছোট ভাই, যে আমাকে ছোটবেলায় অনেক সময় সাথে নিয়ে ঘুরেছে। ভালোবাসে, আদর স্নেহের অভাব তার কাছে আমার জন্য নেই। চাচার বাড়িতে না থাকতে চাইলেও বোনের বাড়ি থেকে খুব সহজে বের হতে পারলাম না। বোনের পেতে দেওয়া বিছানায় বিশ্রাম নিতে হলো। বোন আমার বাইরের কাজ গুছিয়ে এসে বসল আমার মাথার কাছে। আমার সাথে ছোটবেলার গল্প করতে লাগল। আমার মামিও আমার পাশে এসে এভাবে গল্প করত। অনেক অনেক দিন দেখিনি তাকে। হঠাৎ যেন সেই মামির কথাও মনে পড়ে গেল। দীর্ঘদিনের অভিজ্ঞতায় জানি কিভাবে মেয়েদেরকে পটাতে হয়। সহজ তরিকা তাদের চেহারা আর সৌন্দর্যের প্রশংসা করা। সেটাই করছিলাম। বোন হঠাৎ বাইরে গেল। ছেলের গলার আওয়াজ পেয়ে। ভাগ্নে আমার খুব ভালো। সে বাইরে যাবে। 2 ভাই বোন একা হয়ে গেলাম। দেখ ভাই, আমাকে প্রশংসা করতে হবে না। তোর দুলাভাই আজ 7 বছর বিদেশ। অনেকে আমাকে চেষ্টা করেছে, কিন্তু সুযোগ কেউ পায়নি। তুই ভাই হয়ে বোনের দিকে। আপা, আমি কিন্তু খারাপভাবে বলেনি। আপনি আসলেই সুন্দর। না রে ভাই, এখন আর সুন্দর কই, আগে তো দেখিসনি। দেখলেও তোর মনে নেই। এখন গায়ের রং পুড়ে গেছে। বুড়ো হয়ে গেছি। বুঝলাম, অনেকে চেষ্টা করলেও আমি ব্যর্থ হচ্ছি না। অসৎ কেবল কাজ শুরু করেছে। তবে সময় দিতে হবে। ধীরে ধীরে আগাতে হবে। তড়িঘড়ি করলে সব হারাতে হবে। অনেকক্ষণ থাকলাম। বিভিন্ন কথা বললাম, শুনলাম। আসার সময় অন্যায় আবদারটা করেই বসলাম। এগিয়ে দিতে এসে তার ছেলের ব্যবস্থাটা করার কথা আর বলল না। চিন্তায় পড়ে গেলাম। আমাকে কি খারাপ ভাবল? কাজের চাপে 2 দিন মনে ছিল না তার কথা। আসার সময় মোবাইল নাম্বার নিয়ে এসেছিলাম, হঠাৎ সন্ধ্যায় রিং বেজে উঠল। ভাই কেমন আছো?
বোনের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? যথারীতি বোন বাড়িতে একা। কিন্তু যে অভাব নেই বুঝলাম তার কথাবার্তায়। আমাকে বসতে দিল কিন্তু বারান্দায়। এমন জায়গায় কিছু করা যাবে না। কৌশল খুঁজতে লাগলাম। বেশ কিছুক্ষণ কথা হলো বড় ছেলে নিয়ে। তারপরে আসল কৌশল প্রয়োগ করতে গেলাম। অধিকাংশ মেয়েদের কিছু কমন রোগ থাকে। মাজায় ব্যথা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা ইত্যাদি ইত্যাদি। ঘরে যাওয়ার সুযোগ পাচ্ছি না। আমি বারান্দায় চেয়ারে বসা, আর বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে। আপনার প্রেশার কেমন আপা? শরীরও তো খারাপ মনে হচ্ছে। আর বলো না ভাই, প্রেশার ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে মাথা ঘোরে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। মাজায় ব্যথা হয়। আমি এখন চিন্তা করতে শুরু করলাম। কোথায় ব্যথা দেখান তো, এই ব্যথা কোনো সমস্যা নাকি এখন এক ধরনের মালিশ পাওয়া যায়? ইত্যাদি ইত্যাদি। না থাক, দেখতে হবে না। ডাক্তার দেখাচ্ছি। আরে আপা, আপনি আমার কাছে লজ্জা করছেন। আপা, রোগ কিন্তু পুষে রাখতে নেই। এমনি আপনার অল্প বয়সে বাচ্চা হয়েছে। এ সমস্ত উপসর্গে পরে কিন্তু বড় রোগ হয়ে যেতে পারে। আরও দুলাভাই বাড়িতে নেই, এখন যদি আপনার একটা বড় রোগ হয়ে যায় তাহলে আপনার কি হবে ভেবে দেখেছেন আপা? ঘরে চলেন দেখি কোথায় সমস্যা। পুরন অভিজ্ঞতায় জানি এ সময় তাড়াহুড়া করতে যেমন নেই, তেমনি আয়ত্তের বাইরে যেতে ও দেওয়া যাবে না। তাহলে সব শেষ হয়ে যাবে। আপার আগে আমি ঘরে প্রবেশ করলাম, জানালা এখন অবধি বন্ধ। বিছানার উপর মশারি ঝুলছে। নিজে আগে যেয়ে বসলাম। আপাও আসল, কিন্তু দূরে টেবিলের কাছে দাঁড়াল। আপনার কোথায় ব্যথা হয় আসলে? আপা বললেন কোমরে, আর বেশি মাথায় ব্যথা হয়। আমার মাথায় বেশি ব্যথা হয়। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমার প্রশ্নে আমি জানি কি উত্তর দেবে, কেননা পরিশ্রম করার পর সবারই নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আপা উত্তরও তাই দিল। অনেকক্ষণ কাজ করলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। শরীরে ব্যথা হয় কি? পাকা ডাক্তারের মতো প্রশ্ন করে যেতে লাগলাম। না, হালকা হয় বোধ হয়। বাম পাশে না ডান পাশে? মাঝে মাঝে হয় বাম পাশে। এর আগে কোনো চিকিৎসা নিয়েছেন আপা? না, আমি এর আগে কোনো চিকিৎসা নেইনি। কারণ বাড়ির নানান কাজে আমার সারাক্ষণ পড়ে থাকতে হয়। আর তাই সুযোগ পেলাম কোথায় ডাক্তারের কাছে যাওয়ার। আপা তুমি চিন্তা করো না, আমি ডাক্তারি পড়ালেখা করেছি। আমি প্রতিদিন একটা প্রাইভেট ক্লিনিকে রোগী দেখি। তারপর বোন বলল, তুই এত বড় ডাক্তার হয়ে গেছিস, সেটা তো আমি জানতাম না। আজ জানলাম। আমি বোনকে বললাম, তোমার যত সমস্যা আছে আমার কাছে বলো, আমি সমাধান করব। তোমার কি শুধু মাথা ব্যথা? তুমি তো মিথ্যা কথা বলছেন আমার সাথে। আপনার তো হাঁটুতেও ব্যথা হয়। হ্যাঁ হয়। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আসেন তো বসেন এখানে। আমি তাকে বললাম, নিঃশ্বাস নিন তো জোরে। আপা নিঃশ্বাস নিতে লাগল। আমি বললাম, আপা আপনার হাঁটুতে ব্যথা কতদিন ধরে? আপু বলল, অনেক দিন ধরে হাঁটুতে ব্যথা। আমি বললাম, আপা আমি আপনাকে একটা মালিশ দিব, সেই মালিশ যদি হাঁটুতে ব্যবহার করেন তাহলে ব্যথা দ্রুত ভালো হয়ে যাবে। আপা বলল, দেখ ভাই, আমি কোনো কাজকাম ঠিকমতো করতে পারি না। একটু বাড়ির কাজ করলেই আমার হাঁটুতে ব্যথা শুরু হয়ে যায়। আবার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমি আপাকে বললাম, আপা আপনি চাইলে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। আমি বললাম, কিভাবে ভাই? আপা আপনি শুধু আমি যা বলবো তাই করবেন, তাহলেই আপনার শরীর থেকে সমস্ত ব্যথা সরে যাবে। আপনি আগের মতো ভালো করে ঘরের সমস্ত কাজ করতে পারবেন। আর আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে না। আমি ভাইয়ের কথা শুনে অনেকটা সাহস পেলাম। আমার পাশে এত বড় ডাক্তার থাকতে আমি তাকে কি হাতছাড়া করতে পারি? আমি বললাম, ভাই আমার এখন কি করতে হবে সেটা বল। আমি বললাম, আপনার হাঁটুর জয়েন্টে যে ব্যথা সেটা সরাতে গেলে আমি একটা ঔষধ দিব, সেটা দিয়ে প্রতিদিন ভালো করে মালিশ করতে হবে। তাহলেই ব্যথা সরে যাবে। আমি বললাম, তাহলে ভাই দাও সেই ওষুধ, আমি মালিশ করে নিব। ভাই বলল, তুমি নিজে নিজে তা পারবে না। আমি একদিন দেখিয়ে দিব, তারপর অন্য কাউকে দিয়ে মালিশটা করালেই ব্যথা কমে যাবে। ঠিক আছে ভাই, তাহলে তুমি ওষুধটা দিয়ে মালিশ করে দেখিয়ে দাও। আমি পরে বুঝে নিব। আমি মনে মনে ভাবলাম, আপা এইমাত্র লাইনে আসছে। আসলে আপার সত্যি সত্যি হাঁটুতে ব্যথা ছিল। আমি বললাম, আপু আজ তোমার বাড়িতে রাতে কে কে থাকবে? আপা বলল, কে আর থাকবে, আমি আমার ছেলে, আর কেউ তো নাই। আমি বললাম, তাহলে আপা আপনি আজ একা রুমে ঘুমাবেন? আপা বলল, কেন? আমি বললাম, আপনার জন্য আমি মালিশ নিয়ে আসবো তাই। ও তাই, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করছি।
আমি আপাকে বললাম, আপা আমি ফার্মেসি থেকে আপনার জন্য মালিশটা কিনে নিয়ে আসছি। আপা বলল, তুমি আমার জন্য এত কিছু করছো। আমি বললাম, ভাই তার বোনের জন্য এইটুকু করতে পারবে না। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, এতদিনের স্বপ্ন আজ আমার পূরণ হতে চলেছে। আমি বাজার থেকে আপার বাসায় আসলাম। আপা বলল, তোমার জন্য আজ ভালো কিছু রান্না করেছি, আসো খেয়ে নাও। তারপর রাতের খাবার খেয়ে আমি বললাম, আপা তুমি এবার রুমে যাও, আমি আসছি। আপা তার রুমে গেল। আমি তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। তারপর আপাকে বললাম, আপা আমি এবার তোমার চিকিৎসা শুরু করতে পারি। আপা বলল, না আমি তোমার লক্ষণ বুঝতে পেরেছি। আমি এইমাত্র চাচা আমার কাছে ফোন দিছিল। আমি চাচাকে বললাম, তোমার ছেলে নাকি ডাক্তার হয়ে গেছে। চাচা বলল, আরে কি বলো, ও তো মেট্রিক পাশ করেনি, তাহলে ও কি করে ডাক্তার হবে? ওর এসব ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়, ওর কথা তুমি বিশ্বাস করো না। আমি বললাম, আপা আসলে আমি। চুপ, তুই আর একটা কথাও বলবি না। তোর মতো মিথ্যাবাদীকে আমি কিছুইতে পছন্দ করি না। তুই এখন বের হয়ে যা। আমি তোকে অনেক বিশ্বাস করেছি, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তুই আমার সাথে। ভাবতেই পারছি না। চলে যা আমার ঘর থেকে, তোর এই মুখ আর আমি দেখতে চাই না। আমি বাধ্য হয়ে আপার রুম থেকে বের হয়ে চলে আসলাম। আমার স্বপ্ন আর পূরণ হলো না। বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনি আমার শিক্ষক, আপনি আমার সাথে কি করছেন? একবার ভেবে দেখেছেন? শিরোনাম বাদ দিয়ে মূল গল্পটা শুরু করি। আমার বাবা আমাকে পড়ানোর জন্য একজন লজিং মাস্টার রাখলেন। সেই লজিং মাস্টারের নাম সুবোধ। আমি ক্লাস 9-এ, আর আমার ভাই 7-এ পড়ে। আমরা মাস্টারকে দাদা বলে সম্বোধন করতাম। মাস্টারদা আমাকে ঝর্ণা আর আমার ভাইকে রাব্বি বলে ডাক। মাস্টারদা পড়ালেখায় খুব ভালো ছিল। তার সুনাম অনেক ছাত্রছাত্রীদের মুখে। আর তাই তো বাবা সেই মাস্টারদাকে আমাদের বাড়িতে লজিং রাখলেন। আমার মা মাস্টারদাকে বললেন, আপনি নিজের পরিবার মনে করে আমার ছেলে মেয়েদের পড়াবেন। আর তাই মাস্টারদা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়াতেন। আমাদের প্রতিদিনের পড়া যতক্ষণ না শেষ হতো, ততক্ষণ মাস্টারদার নিজে পড়া পড়তেন না। আমাদের ছুটি দিয়ে তারপর তিনি নিজে পাঠে মনোযোগ দিতেন। মাস্টারদার সহযোগিতায় আমি ভালোভাবে এসএসসি পাস করে কলেজে উঠলাম। আর আমার ভাই রাব্বি 10-এর নিচে থেকে প্রথম স্থান অধিকার করল। আমাদের রেজাল্ট এত ভালো হয়েছে যে আমাদের মা বাবা মাস্টারদের প্রতি এত বেশি আন্তরিকতা সৃষ্টি হয়েছিল, যে মাস্টারদা আমাদের পরিবারের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হল। পরিবারের সব কাজকর্ম মাস্টারদার পরামর্শ ছাড়া হতো না। আমার বাবা বিমান বাহিনীতে চাকরি করতেন, তাই তেমন ছুটি পেতেন না। আর আমার ভাই ছিল ছোট, পরিবারের সকল সমস্যায় মাস্টারদা আমাদের একমাত্র নির্ভরশীল ব্যক্তি হয়ে ওঠে। আমার মা বাবা ও মাস্টারদাকে খুব বিশ্বাস করতেন। আমাদের ভবিষ্যৎ কিভাবে ভালো হবে সেই পরামর্শ ও মাস্টারদাই দিত। আমাদের পড়ার ঘরটা আমাদের মূল ঘর থেকে আলাদা ছিল। আমাদের মূল ঘর এবং পড়ার ঘরের মাঝখানে বাড়িতে প্রবেশ করার রাস্তা ছিল। পড়ার ঘরে 2খান রুম ছিল, আর তার সাথে বারান্দা। আমরা এক রুমে পড়তাম আর অন্য রুমে মাস্টারদা থাকত। আমি আর মাস্টারদা মুখোমুখি বসতাম, আর আমার ভাই আমার ডান পাশে এবং মাস্টার বাম পাশে বসে পড়ত। কলেজের পড়া একটু কঠিন হওয়ায় একদিন আমার পড়া কিছুতেই মুখস্থ হচ্ছিল না। মাস্টারদা আমাকে বকাবকি করছিলেন আর বলছিলেন সারা রাত বসে থাকবে, যতক্ষণ না পড়া শেষ হয়। আমার ভাইয়ের পড়া যখন শেষ, কিন্তু আমার জন্য তাকে বসিয়ে রেখেছে, তখন আমার বাবা বাড়িতে ছিল। মাস্টারদার বকাবকি দেখে আমার ভাইকে বল, রাব্বি তুমি চলে এসো, তোমার দিদির লেখাপড়া এখনো শেষ হয়নি, তাই তোমার দিদি পড়ুক। বাবার কথা শুনে ভাইরা মাস্টারদাকে বলল, তাহলে আমি আজকে যাই মাস্টারদা। মাস্টারদা তাকে ছুটি দিল। আমাকে আরও 3 ঘন্টা ধরে রেখে সম্পূর্ণ পড়া আদায় করে ছুটি দিল। আসলে মাস্টারদার অন্য উদ্দেশ্য আছে মনে হয়। যদি অন্য উদ্দেশ্য না থাকতো তাহলে মাস্টারদা আমায় এত ভালো করে পড়ায় কেন? আর পড়া শেষ হয়ে গেলেও আমায় বসিয়ে রাখে।
পড়া সঠিকভাবে আদায় করলেও মাস্টারদা বলতো হয় নাই। আরো ভালো করে এখানে বসে পড়া শিখে তারপর ছুটি হবে তোমার। মাস্টারদার কথা মা বাবা অনেক বিশ্বাস করত। মাস্টারদা যা বলবে তাই হবে। মাস্টারদার কথা ছাড়া আমার মা বাবা কিছু করতেন না। এতটাই বিশ্বাস করতে। আর সেই বিশ্বাসের উপর আঘাত করল মাস্টারদা। যাই হোক, সকালে বাবা আর মাস্টার একসাথে ব্রেকফাস্ট করার সময় বাবা মাস্টারদাকে বললেন, সুবোধ দেখো তুমি আমার ছেলের মত। তুমি আমার ছেলের মতো। কোনো প্রকার লজ্জা শরম করবে না। মেয়ের পড়া শেষ হয়নি বলে রাব্বিকেও ধরে রাখবে না। তাহলে রাব্বির তাড়াতাড়ি শেখার আগ্রহটা নষ্ট হয়ে যাবে। ঝর্ণার পড়া ভারী। সেটা আমি বুঝি। যতক্ষণ সময় লাগে লাগুক। ওর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত ছুটি দেবে না। প্রয়োজনে সারারাত লাগুক। তুমি তাই করবে। তোমার সংকোচ করার দরকার নেই। মাস্টারদা বলল, হ্যাঁ কাকা। বলে মিটিমিটি হাসছিল। বাবার ছুটি শেষে কাজে চলে গেলেন। একদিন আমি ইংরেজি বড় একটা রচনা পড়ছিলাম। একটি রচনা কিছুতেই মুখস্থ হচ্ছিল না। রাত 11টা নাগাদ আমার ভাইকে ছুটি দিয়ে দিলেন। আমি পড়তে লাগলাম। হঠাৎ মাস্টারদার একটি পা আমার পায়ে লেগে গেল। আমি ভাবলাম গুরুজনের পায়ে পা লাগিয়ে দিয়েছি। তাই তাড়াতাড়ি সরিয়ে নিলাম এবং প্রণাম করে নিলাম। মাস্টারদা উৎসাহ দিয়ে আমার মাথায় হাত দিয়ে দোয়া করলেন। আর বললেন, লক্ষ্মী মেয়ের মতো কাজ করেছ। তবে একটা কথা মনে রাখবে। যার সাথে ভুলভাবে খারাপ আচরণ করবে তার কাছে সাথে সাথে ক্ষমা চেয়ে নিবে। তাহলে দেখবে তুমি একদিন অনেক বড় হবে। তোমায় কেউ পিছনে ফেলতে পারবে না। আমি বললাম, হ্যাঁ দাদা ঠিক আছে। আমি মাস্টারদাকে দেখলাম আমার প্রতি এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। মাস্টারদা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে আমি পড়তে পারছি না। আমার কণ্ঠরোধ হয়ে আসছে। গলাটা ভাঙা ভাঙা হয়ে গেছে। পড়ার দিকে একটুও মনোযোগ দিতে পারছিলাম না। তারপরও সহ্য করে বসেছিলাম। আমি মাস্টারদাকে প্রশ্ন করলাম, আপনি এভাবে তাকিয়ে কি দেখছেন? আমি তোমার মাঝে এমন কিছু দেখেছি যা শুধু দেখা যায় বলা যায় না। মাস্টারদার কথা আমি কিছুই বুঝিনি। আমি অবাক হয়ে গেলাম। আমি মাস্টারদাকে বললাম, আজ আমি পড়ব না, আমি চলে যাই। মাস্টারদার তাকানো আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। সেদিনের মতো মাস্টারদা পড়া শেষ করল। সেদিন আমার পড়া শেষ না হলেও আমাদের দুজনকে একসাথে ছুটি দিয়ে দিল। মাস্টারের নজরটা আমার কাছে কেমন জানি মনে হলো। পরের দিন ছিল সাপ্তাহিক ছুটির দিন। সকালে যথারীতি আমরা দুই ভাইবোন পড়তে বসলাম। আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছিল। মাঝে মাঝে মুচকি হাসি আসছিল। আমার ভাই একবার বলেই ফেলল, দিদি হাসছিস কেন? আমি তাকে ধমক দিলাম। সাথে সাথে মাস্টার তাও একটু থামতে রাব্বির কথা বন্ধ করে দিল। আমি হাঁপিয়ে বাঁচলাম। এর মধ্যেই আমার কলমের কালি শেষ। আর কলম ছিল না। তাই মাস্টারদা রাব্বিকে কিছু টাকা দিয়ে আদেশ করে বলল, রাব্বি যাও তো দোকানে একটা কলম নিয়ে এসো। দোকানে যাওয়ার আদেশ পেয়ে খুশিতে নাচতে নাচতে রাব্বি চলে গেল। রাব্বি চলে যেতেই মাস্টারদা রাব্বির পেন্সিলটা আমাকে দিয়ে অঙ্ক বোঝানোর বাহানা নিয়ে আমার পাশে এসে বসল। আমি অঙ্ক করছিলাম। কিন্তু আমার মন ছিল মাস্টারদার উপর। রাব্বি চলে যাওয়ার পর মাস্টারদা আমার সাথে এক অদ্ভুত আচরণ করার চেষ্টা করল। আমি বললাম, মাস্টারদা আপনি আমার শিক্ষক, বাবার সমতুল্য। আপনি এমন করবেন না। এমন সময় রাব্বি ঘরে এসে হাজির। সেদিন থেকে আমি যেন আরও বেশি মাস্টারদাকে নিয়ে নানান চিন্তায় পড়ে গেলাম। আসলে মাস্টারদার ইদানিং কি হলো? আমি কিছুই বুঝতে পারছি না। মাস্টারদা তা এরকম ছিল না। একদিন দুপুরে সবাই দিবা নিদ্রায় মগ্ন। আমিও ঘুমাতে যেতে অনেকক্ষণ ধরে চেষ্টা করে ব্যর্থ হলাম। মাস্টারদার কথা মনে পড়ল। আমি ভাবলাম গিয়ে দেখি মাস্টারদা কি করে। উকি দিয়ে দেখলাম কি করছে। দেখি মাস্টারদা ঘুমায়নি। বরং আমাকে দেখা মাত্রই চমকে উঠল। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম। মায়ের ঘরে গিয়ে দেখলাম গভীর ঘুমে ঘুমিয়ে আছে। তারপর চুপি চুপি মাস্টারদার রুমে গেলাম। আমি মাস্টারদার রুমে গিয়ে মাস্টারদাকে ডাক দিয়ে তুললাম। ডাক দিতেই মাস্টারদা ঘুম থেকে উঠে পড়ল। আসলে মাস্টারদাও ঘুমায়নি। মাস্টারদা জেগেই ছিল। আমি মাস্টারদাকে বললাম, আপনি এত রাত হলো ঘুমান না কেন? মাস্টারদা বলল, আমার ঘুম আসছিল না। মাস্টারদা তখন আমায় বলল, তুমি এত রাতে আমার রুমে কেন? মাস্টারদা, আমি আপনার রুমে এসেছি একটা প্রয়োজনে।
মাস্টারদা বলল, কি প্রয়োজন? সে তখন আমায় বলল, আপনি ওই দিন আমার দিকে তাকিয়ে কি দেখছিলেন? আপনি বলছিলেন সেটা শুধু দেখা যায় বলা যায় না। মাস্টারদা আমার কথা শুনে অবাক হয়ে বলল, সেটা তোমাকে এখনই বলতে হবে? যাও তুমি এখন তোমার রুমে গিয়ে ঘুমাও। তোমার মা দেখলে বকা দিবে। আমি তখন মাস্টারদাকে বললাম, আপনি এখন আমাকে একটা অঙ্ক বুঝিয়ে দিবেন। রাত প্রায় 2টা বাজে, এই মুহূর্তে লেখাপড়া মাথায় কাজ করবে না। কাল সকালে আমি বুঝিয়ে দিব। আমি মাস্টারদাকে বললাম, যদি অঙ্ক না বুঝান তাহলে আপনি আমার দিকে তাকিয়ে কি দেখলেন সেটা বলেন। আপনি তো বললেন সেটা দেখা যায় বলা যায় না। আমি এটার উত্তর না শুনে আমি কিছুতেই আপনার রুম থেকে বের হব না। আমি মেয়েটার এমন দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আচ্ছা, তুমি তো কোনদিন এমন করো না। আজ কি তোমায় ভূতে ধরেছে নাকি? আমি মাস্টারদাকে বললাম, মাস্টারদা আপনি যেদিন আমার দিকে তাকিয়ে কি দেখেছিলেন? আর বললেন এটা দেখা যায় বলা যায় না। আমি যেদিন এই কথাটা আপনার মুখে শুনলাম সেদিন থেকে আমি ঠিকমতো ঘুমাতে পারছি না। আমার বারবার জানতে ইচ্ছা হয় কি এমন জিনিস আমার মাঝে আছে। দেখা যায় কিন্তু বলা যায় না। আজ রাত কিছুতেই ঘুম আসছিল না। এই কথা ভাবতে ভাবতে আর তাই আমার ঘুম আসছিল না। আমি আমার ছাত্রীকে বললাম, শোন, আজ না কাল আমি সত্যি বলবো। এখন রাত অনেক হয়েছে, প্রায় ফজরের আয়ান পড়বে। তুমি যাও গিয়ে ঘুমাও। ঝর্ণা তার রুমে গিয়ে ঘুমিয়ে গেল। পরদিন আমার বাবা আসলেন, এসে মাস্টারদাকে ডাক দিলেন। আর বললেন, কেমন পড়াচ্ছেন আমার ছেলে মেয়েদেরকে? এবার কি তারা ভালো রেজাল্ট করতে পারবে? মাস্টার বলল, হুম কাকা, আপনি কোনো চিন্তা কইরেন না। ওরা এবার ভালো রেজাল্ট করবে, আপনি নিশ্চিত থাকুন। মাস্টারদার কথা শুনে বাবা কিছুটা আস্থা পেলেন। বাবা বাড়িতে 2 দিন ছুটি কাটিয়ে চলে গেলেন। পরের দিন আমরা মাস্টারদার কাছে পড়তে বসলাম। মাস্টারদা বললেন, আজ পড়া শেষ না করে কারো ছুটি হবে না। আমি আজ পড়া শিখে আসিনি। মাস্টারদা আমার ছোট ভাইয়ের পড়া আদায় করে নিয়ে বললেন, তুমি চলে যাও, তোমার ছুটি। রাব্বি তখন ছুটি পেয়ে চলে গেল। ঝর্ণা বলল, আমি তো স্যার আজ পড়া শিখিনি। আমি বললাম, কেন শিখনি? তোমার বাবাকে আমি কথা দিয়েছি তুমি এবং তোমার ভাই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আমার ছাত্রী ঝর্ণা বলল, মাস্টারদা আপনি আমার পড়ালেখার মনোযোগ নষ্ট করেছেন। আপনার জন্যই আমি পড়া শিখে আসতে পারিনি। আমি ঝর্ণার কথা শুনে বললাম, কেন, আমি আবার কি করেছি? ঝর্ণা আমার কথার উত্তর দিয়ে বলল, মাস্টার সেই কথার উত্তরটা পেলাম না। মাস্টারদা বলল, ও তাই, সেটার জন্য তুমি পড়া মুখস্থ করতে পারোনি। ঠিক আছে, আজ রাতে তুমি আমার রুমে এসো, আমি বলবো। তোমার উত্তর পেয়ে যাবে। মাস্টারদাকে আমি বললাম, আপনি এখন বলেন, আমি রাতে আসতে পারবো না। মাস্টারদা বলল, এই কথা আমি এখন বলতে পারবো না। আজ রাতে বলবো। যাও, এখন তোমার ছুটি। মাস্টার এমন কথা শুনে আমার অনেক রাগ হলো। কি এমন কথা দিনে বলা যাবে না? রাতে বলতে হবে? আসলে আমি মাস্টারদার লক্ষণ কিছুই বুঝতে পারছি না। আমি ভাবলাম আজ রাতে আমি তার কাছ থেকে কথাটা জানব। তারপর রাত হলো। আমি চুপি চুপি মায়ের রুমে গেলাম, মা ঘুমাচ্ছে। তারপর মাস্টারদার রুমে গেলাম, মাস্টারদার রুমে গিয়ে দেখলাম মাস্টারদা রুমে নেই। এত রাতে মাস্টারদা কই গেল? আমি মাস্টারদার রুমটা ভালো করে খুঁজে দেখলাম মাস্টারদা রুমে নেই। কোথায় গেল এত রাতে? তারপর আমি মাস্টারদার রুম থেকে বের হয়ে গেলাম। বাথরুমের দিকে গেলাম। সেখানেও খুঁজে পেলাম না। আমি মাস্টারদাকে ডাক দিলাম, সুবোধ দাদা, আপনি কোথায় গেলেন? আমি খুঁজে না পেয়ে মায়ের রুমে গেলাম। মাকে ডাক দিয়ে বললাম, মা, মাস্টারদা কোথায় গেল? মা বলল, কি বলিস, মাস্টারদা তো কোথাও যাওয়ার কথা না। বাহিরে গেট লক করা। হঠাৎ মনে পড়ল ছোট ভাই রাব্বির রুমটা চেক করার বাকি। তারপর রাব্বির রুমে গেলাম। তারপর রাব্বির রুমে গিয়ে দেখলাম মাস্টারদা রাব্বির ঘরে লাশ হয়ে পড়ে আছেন। আমি তা দেখে চমকে উঠলাম। আমি মাকে বললাম, কি হলো এটা? আমি তো কিছুই বুঝলাম না। মাস্টারদার শরীরে কোনো আঘাত নেই। তাহলে মরল কি করে? আমার ছোট ভাইটা বিছানা থেকে উঠে বলল, আমি সব জানি, মাস্টারদা কিভাবে মারা গেছে। রাব্বিকে জিজ্ঞেস করলাম, কিভাবে মারা গেছে বল। রাব্বি তখন যা বলেছিল তা শুনে আমার আত্মাটা কেঁপে উঠল। রাব্বি বলল, মাস্টারদা মরার আগে আমার রুমে এসে আমায় ডাক দিয়ে বলল, আমি দরজাটা খুলতে। আমি দরজাটা খুলে দিতেই মাস্টারদা আমার রুমে আসলো। তারপর আমায় বলল, আজ আমার মেয়ের আত্মা কিছুতেই আমায় ছাড়বে না। আমাকে আজ মেরেই ফেলবে।
মাস্টারদাকে আমি বললাম, কই আপনার মেয়ে? মাস্টারদা বলল, আমি দেখতে পাচ্ছি, তুই দেখতে পারবি না। তুই তোর আপুকে বলিস। আমি তোর আপুর দিকে তাকিয়ে থাকতাম, কারণ তোর আপুর চেহারায় আমার মেয়ের আত্মাকে দেখতে পেতাম। আমার মেয়ে আমায় ইশারায় বলতো, এটা কাউকে বলা যাবে না। তুমি আমায় দেখতে পারবে, কিন্তু কাউকে বলা যাবে না। আমি যখন ঝর্ণার দিকে তাকিয়ে থাকতাম, তখন ঝর্ণার চেহারায় আমার মেয়ের আত্মার ছবি দেখতে পেতাম। আর আমি যখন সিদ্ধান্ত নিলাম, আজ ঝর্ণাকে বলে দিব আমি তার দিকে তাকিয়ে কি দেখতাম, কিন্তু আমার মেয়ে বারণ ছিল এই কথাটা না বলার জন্য। আমি আমার মেয়ের আত্মাকে বলেছিলাম, আমি ঝর্ণাকে মিথ্যা কিছু বলতে পারবো না। এই কথার জন্য আমার মেয়ের আত্মা আজ আমাকে মারতে আসলো। আজ আমার জানটাও কেড়ে নিবে। আমি রাব্বিকে বললাম, এটা তুই কি করে জানলি? রাব্বি বলল, মাস্টারদা রাতে ভয় পেয়ে আমার রুমে চলে আসছিল। আর আমার হাতে একটা চিঠি দিয়ে বলল, এটা তোর আপুকে পড়ে শোনিস। আর আমি চিঠিতে পড়ে তা জানতে পারলাম। মৃত্যুর আগে আমার সাথে সব বলে গেছেন আপু। আমি এখন বুঝতে পারলাম মাস্টারদা কেন আমার দিকে তাকিয়ে থাকত। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।